আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল্লাহ হাসান আমান, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি সাবজেক্ট বেসিক ইলেকট্রিসিটি, এটি মূলত অনেকগুলো ডিপার্টমেন্টেরই আছে। তো আমি ওই বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের চ্যাপ্টার নম্বর 2 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে কি কি আছে এগুলো আমরা আগে জানিয়ে নেব। এই সাইডে দেখো যে লিখে রাখছি পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী। আসলে এগুলো কি বা কাকে বলে এইগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। দ্বিতীয়ত যেটা জানতে হবে যে প্রমাণ করতে হবে যে আর ইকুয়াল রয়্যাল বাই এ। মূলত ট্রিপল স্টেপ দিয়ে রাখানো হয়েছে এটা, যে এটা পরীক্ষাতে অনেকবার আসছে, এটাকে 99% দেওয়া যাবে। এটা করলে তোমার কমন আসবে ইনশাআল্লাহ বলা যায়। তারপর হচ্ছে যে এই সূত্র থেকে একক নির্ণয় করতে হবে। এককটা হইতে পারে যে এমকেএস পদ্ধতি, যেটাকে আবার এসআই পদ্ধতি বলা হয়, আর হচ্ছে সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। আর সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা ম্যাথ সলিউশন। তো এই অধ্যায়ে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিওতে ম্যাথ সলিউশন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো পরিবাহী জিনিসটা আসলে কি, আমি সংখ্যা দিব না, সংখ্যাটা বইয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। এখানে আমি শুধু পরিবাহী জিনিসটা কি এগুলো তুলে ধরার চেষ্টা করব। পরিবাহী সংখ্যা দুই ধরনের দেওয়া যাবে। বইয়ে যে সংখ্যাটা দিচ্ছে এটা একটু দেখে নিই সবাই। যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে আমরা ওই সকল পদার্থকে পরিবাহী বলবো। এটা হচ্ছে বইয়ে একটা সংজ্ঞা ছিল। আর যদি আমি বলি যে পদার্থ আসলে কি, পদার্থ আমরা এগুলো হচ্ছে 9-10 পড়ে আসছি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা। তো পদার্থের আমরা কিছু মৌল পড়ে আসছি, তোমার 1 থেকে 30 পর্যন্ত সবার টোটালি খেয়াল থাকে এটা আর কি, যে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এগুলোর মধ্যেই পরিবাহী আছে। যে আমরা এভাবে খেয়াল রাখবো যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই কারেন্ট প্রবাহিত হবে বা বিদ্যুৎ প্রবাহিত হবে ওগুলোকে পরিবাহী বলা যাবে। তো এটা হচ্ছে ছিল আমাদের একটা সাধারণ সংজ্ঞা। আর আমি যদি তোমার মূলত হচ্ছে যে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে ইলেকট্রনের যে প্রবাহটা মূলত ওইটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমি ইলেকট্রনকে তুলনা করতে পারি এখানে প্রবাহ সংজ্ঞাটা দেওয়ার জন্য। তো আমি এইভাবে খেয়াল রাখবো যে সহজ একটা সংজ্ঞা, যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তর, এটাকে আবার আরেকটি নাম বলা যায় ভ্যালেন্স স্তর। ওইখানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর ভ্যালেন্স স্তরে তোমার ইলেকট্রন সংখ্যা থাকবে 4টার কম, সেগুলোকে বলা যাবে পরিবাহী পদার্থ। আসলে আবার এটা কি জিনিস ভাইয়া, আমরা একটু দেখে নিই। আমি যদি বলি পরিবাহী পদার্থের মধ্যে কয়েকটা নাম বলি আমি। কপার, এটা একটা পরিবাহী পদার্থ। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এগুলোকে পরিবাহী পদার্থ বলা যাবে। তো আমি কপার নিয়ে আলোচনা করি। মূলত এইটা হচ্ছে সব থেকে বইয়ে এই কপার নিয়ে আলোচনা করা আছে। তো কপারের ডায়াগ্রামটা যদি আমি দেখি, সিইউ কপার, এগুলোকে নিয়ে আর বিস্তারিত আলোচনা করার কিছু নেই, কারণ আমরা 9-10 এগুলো পড়ে আসছি। তবু একটু যদি বলি, আমি যে এটা দিলাম এটাকে বলা হয় প্রধান শক্তি স্তর। এরপরে যদি দিই এটা হবে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। এভাবে মূলত যাইতে থাকবে চতুর্থ প্রধান শক্তি স্তর পর্যন্ত। কপার এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তো প্রথম প্রধান শক্তি স্তরে আমরা কয়টা ইলেকট্রন দেব ওগুলো আমরা জানে আসছি আগে। তো একটু ধারণা নিই যে কোন শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হলে সূত্রটা হচ্ছে 2n স্কয়ার। এখানে এনটা কি ভাইয়া, এনটা হচ্ছে শক্তি স্তর সংখ্যা। আমি যেহেতু এটাকে প্রথম প্রধান শক্তি স্তর বলছি, তাহলে এখানে এন এর জায়গায় দিব আমি 1, তাই ইলেকট্রন সংখ্যা হবে 2। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে তাহলে কিভাবে নির্ণয় করবো, সেম এই সূত্রের মাধ্যমে এন এর জায়গায় শুধু আমি যদি 2 দেই, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 8। তৃতীয় প্রধান শক্তি স্তরে কয়টা থাকবে, 3 3 9, 9 দুগুণে হচ্ছে 18। তো আমাদের কতগুলো লাগবে, 29টা করে দিতে হবে। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে আমি দিব 2টা ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দিব 8টা, তাহলে আমাদের হয়ে গেল 10টা। তাহলে আমাদের আরেকটা শক্তি স্তর লাগতেছে, আরেকটা শক্তি স্তর রাখেনি, যেহেতু 10টা হয়ে গেছে তাহলে তৃতীয় প্রধান শক্তি স্তরে দেওয়া যাবে 18টা। 2 4 5 6 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো এখানে দেখি প্রথম প্রধান শক্তি স্তরে 2টা ছিল, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে হচ্ছে 8টা, 10টা হলো। আর পরবর্তী তৃতীয় নম্বর শক্তি স্তরে আমি দিচ্ছি 18টা, তাহলে কয়টা হলো আমাদের 28টা। কিন্তু আরেকটা লাগবে, আরেকটা শক্তি স্তর রাখতে হবে। এই শক্তি স্তরে থাকতেছে একটি ইলেকট্রন।
দেখো আমি বলছি তোমাকে যে শুরুতেই পরিবাহীর যে সহজ সংখ্যাটা ছিল যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তর, তাহলে এটা একটা পদার্থ কপার, এর সর্বশেষ শক্তি স্তর মানে 4th নম্বরের শক্তি স্তর। এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? একটা, তাহলে অবশ্যই এটা 4-এর কম। আর আমি বলছি 4-এর কম যদি হয় তাহলে এটাকে বলা হবে পরিবাহী পদার্থ। ক্লিয়ার একদম, আর ঝামেলা থাকার কথা না। পরিবাহী সম্পর্কে আর কোনো ঝামেলা থাকার কথা না। এভাবে তুমি ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম এগুলো ডায়াগ্রাম করে দেখবা যে সর্বশেষ শক্তি স্তর বা ভ্যালেন্স শক্তি স্তরটা ওইখানে কয়টা ইলেকট্রন থাকতেছে। যদি 4টা কম থাকে তুমি বলবা এটাকে পরিবাহী পদার্থ। তারপরে যেটা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। বা অর্ধপরিবাহী পদার্থ না, আমরা তো জানতেছি অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী সাধারণ যে সংজ্ঞাটা বইয়ে দেওয়া আছে, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সাধারণ তাপমাত্রা বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না সে সমস্ত পদার্থগুলোকে অর্ধপরিবাহী। মূলত হচ্ছে যে অর্ধপরিবাহী মানে এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে তবে হালকা, পরিবাহীর মতো না। সাধারণভাবে যেগুলো বলা যায় যে পরিবাহিত খুব দ্রুত হচ্ছিল, অর্ধপরিবাহিত এর থেকে একটু হালকা হবে। তো অর্ধপরিবাহী যদি আমি ইলেকট্রন সম্পর্কিত যে সংজ্ঞাটা দিতে চাই তাহলে আমরা বলবো যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর বা ভ্যালেন্স যে শক্তি স্তরটা আছে ওইখানে ইলেকট্রন সংখ্যা হবে 4টা, এর বেশিও না আবার কমও না। যদি 4টা হয় তাহলে ধরে নিতে হবে যে ওই পদার্থটি হচ্ছে আমাদের অর্ধপরিবাহী পদার্থ। তো একটা ডায়াগ্রাম আগে আমি বুঝতে পারবো। তো আমি অর্ধপরিবাহী পদার্থের নাম লিখি। সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। তো সিলিকন দিয়ে সহজ উদাহরণটা দিই। সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। তো আমাদের প্রথম শক্তি স্তরে কয়টা নিতে হবে? 2টা, একটা 2টা নিছি। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে লাগে 8টা। তাহলে আরো আমাদের হয়ে গেল 10টা, আর লাগতেছে 4টা। সর্বশেষ শক্তি স্তরে দেখো 2, 4, তাহলে কয়টা ইলেকট্রন পাচ্ছি আমি? 4টা। আর আমি বললাম যে অর্ধপরিবাহী তুমি বলতে চাও এই সংজ্ঞাটা থেকে জানা যায় যে সর্বশেষ শক্তি স্তরে যে পদার্থের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকবে তাকে আমি হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ বলবো বা অর্ধপরিবাহী বলবো, ও ধর্মটাকে বলবো অর্ধপরিবাহী। তো এইভাবে তুমি অন্যান্য যে পদার্থগুলো এগুলো হচ্ছে ডায়াগ্রাম আঁকাবা, আঁকায় দেখবা যে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতেছে। যদি 4টা থাকে তাহলে বলবো এটা অর্ধপরিবাহী পদার্থ। তারপর শেষ যে টপিকটা ছিল অপরিবাহী পদার্থ। আচ্ছা, অপরিবাহী, অপরিবর্তনশীল এরকম একটা কথা আসতেছে না? অনেকটা নেগেটিভ কথা আসতেছে। তো পরিবাহী মানে আমরা জানতাম যে তোমার হচ্ছে সহজেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হবে, আর অপরিবাহী মানে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। যারা দেখবা যে ইলেকট্রিশিয়ানরা যে কাজ করে ওরা দেখবা হাত গ্লোভস বা অন্য কিছু ইউজ করে থাকে। কেন ইউজ করে থাকে? যাতে ইলেকট্রিক শক না খায় বা ইলেকট্রিক শক না পায়। কেন? কারণ ওগুলো হচ্ছে ওরা হাতের মধ্যে ইউজ করে থাকে অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থের ধর্মটাই হচ্ছে যে ইলেকট্রিক শক খাবে না, ঠিক আছে, আবার ইলেকট্রিক শক আর লাগবে না আর কি শরীরের মধ্যে। তো কিভাবে বলা যায়, আমাদের আশেপাশে দেখি যে অনেক সময় যখন কেউ এই বিদ্যুতের শকের মধ্যে আটকায় যায়, সুইচ টিপতে গেছে বা অন্য কিছু কাজ করতে গেছে, ইলেকট্রিক শকের মধ্যে আটকে গেছে, কি করা হয়? শুকনো লাঠি থেকে তাকে খুব পিটানো হয়। মূলত আর কি পিটানো হয় না বলে ওই বলা যায় হচ্ছে বিদ্যুৎ থেকে ছড়ানো হয় আর কি লোকটাকে। কেন করা হয়? কারণ তুমি ওকে শুকনো লাঠি দিয়ে ছড়াচ্ছ বা কোনো হাতে কিছু পরে গ্লোভস পরে ওকে ছাড়িয়ে দিচ্ছ, কিন্তু তোমাকে শক লাগতেছে না। কেন? কারণ তুমি যে গ্লোভসটা পরে ওকে স্পষ্ট করছো, ওই গ্লোভস দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয়নি। তাহলে এই গ্লোভসটাকেও বলা যাবে একটা হচ্ছে অপরিবাহী পদার্থ। এরকম অপরিবাহী পদার্থ অনেকগুলো আছে। তোমার হচ্ছে কি বলা যাবে, রাবার, কাঁচ, এগুলো আর কি অপরিবাহী পদার্থ। তো অপরিবাহী সংজ্ঞাটা হচ্ছে যে সকল পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি। কি বললাম? ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা বা সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যাটা থাকবে এটা হচ্ছে 4-এর বেশি হবে। যদি 4-এর বেশি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে ওই পদার্থটাই হচ্ছে অপরিবাহী পদার্থ। তো অপরিবাহী পদার্থে আমরা জানলাম যে অপরিবাহী পদার্থের মধ্যে কি হবে না? বিদ্যুৎ প্রবাহিত হবে না। আমি যদি আরেকটু ক্লিয়ার করি সবগুলি, তুমি সহজে নোট করে নিতে পারো যে পরিবাহী সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 4টি। অর্ধপরিবাহী সর্বশেষ 4টি এর কম, এইটাতে। আর হচ্ছে তোমার অর্ধপরিবাহী যেটা ছিল সর্বশেষ শক্তি স্তরে
ইলেকট্রন সংখ্যা হবে 30। ও পরিবাহী যে পদার্থ, সর্বশেষ শক্তি স্তর সংখ্যা হবে 4-এর বেশি। এই পুরো বাংলা কথাটা না লিখে তুমি এইভাবে লিখতে পারো যে ইলেকট্রন সংখ্যা হবে 4-এর কম। ইলেকট্রন সংখ্যা হবে, আরো সংখ্যা যদি দিই আমি, ইলেকট্রনকে সাধারণত আমরা এইভাবে ই দিয়ে প্রকাশ করি। তো ই হবে তোমার 4-এর কম, এখানে ই এর পরিমাণটা হবে 4-এর সমান, ই এর পরিমাণটা হচ্ছে তাহলে 4-এর থেকে বেশি। তুমি খাতায় এটা নোট করে নিতে পারো। তো এরপরে যে আলোচনাটা আমাদের যে প্রমাণ করতে হবে যে R ইকুয়াল ρ L বাই A, মূলত এটা হচ্ছে তোমার ক্লাস 9-10 এ আমাদের হচ্ছে চলতড়িৎ নামে একটা অধ্যায় ছিল, এখানে এটা আমরা পড়ে আসছি। তবুও ভুলে যাওয়ার কারণ অনেকদিন আগে পড়ে আসছি। তো এইটা নিয়ে আরেকটু আলোচনা হবে, ক্লিয়ার হয়ে যাবে। তো দেখি যে কি প্রমাণ করবো আমরা, R ইকুয়াল ρ L বাই A। আচ্ছা, এগুলোর পরিচিতি সম্পর্কে একটু জানি। আরটা হচ্ছে রোধ, আমি যদি বলি আরটা কি, এখানে আরটা হচ্ছে রোধ। আর রোধ মানে খেয়াল রাখবা বাধা। কেমন বাধা? ধরো তুমি বিয়ে করতে গেছো, তো এখানে যে তোমার কোনো আয় নাই, কি বলবে? না, এই যে মেয়েকে তো মেয়ে দেওয়া যাবে না, মানে তোমার বাধা চলে আসলো একটা। আসলে এটা না, বাধা হচ্ছে অন্য, তো আমরা দেখিয়ে দিই আসলে বাধাটা কি। আরেকটা হচ্ছে রো। রো মানে হচ্ছে তোমার আপেক্ষিক তুল্য রোধ। প্রমাণ হচ্ছে আপেক্ষিক রোধ। যেহেতু তো আমরা জানি ছোটবেলা থেকে ক্ষেত্রফল, এর যা হবে দৈর্ঘ্য, এগুলো সম্পর্কে সবাই পরিচিত আছে। তুমি যদি ম্যাথ করতে চাও, এই সূত্রটাকে তোমাকে মুখস্থ রাখতে হবে আর এগুলো পরিচিতি সম্পর্কে জানতে হবে। এটা একটা টপিক ছিল। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে মূল প্রশ্ন, যে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য এগুলো তো লাগবেই। তো আমি এটা প্রমাণ করার জন্য 2টা গল্প শোনাবো তোমাদের। এই 2টা গল্প তুমি যদি খেয়াল রাখতে পারো, তাহলে অবশ্যই এই প্রমাণটা তোমার মস্তিষ্ক দীর্ঘস্থায়ী হবে বা অনেক দিন থেকে থাকবে আর কি। তো গল্পটা এইভাবে শুরু করা যাক যে, ধরো একটা রাস্তা আমি বললাম, এটা একটা রাস্তা। তো রাস্তার আমি দৈর্ঘ্য দিলাম 50 মিটার, 50 মিটার, ধরো 50 মিটার বা 50 মিটার। তো এই রাস্তার মধ্যে তো কে থাকবে? মানুষজন তো থাকবে, দোকান বাসা থাকবে, ধরো মানুষজন আছে। বেশ কয়েকজন মানুষজন আছে, আর তুমি যাচ্ছ গাড়ি নিয়ে। কি নিয়ে? গাড়ি। দেখো, এই রাস্তাটা ছিল 50 মিটার, তুমি যাচ্ছ গাড়ি নিয়ে। এখন তোমার যাইতে সময় লাগতেছে এখানে 10 মিনিট। এই প্রান্ত থেকে এই প্রান্ত যাইতে লাগতেছে 10 মিনিট, 10 সেকেন্ড বললাম, 10 সেকেন্ড। আরেকটা রাস্তা আঁকবো আমি। এই রাস্তার দৈর্ঘ্য দিব 60 মিটার। তাই এই রাস্তা তোমাকে অতিক্রম করতে সময় লাগতেছে 15 সেকেন্ড। ধরো এইখানে কে আছে? মানুষজন আছে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা মানুষ ছিলাম, একটু বেশি দেবো এখানে। 6 7 8। আচ্ছা, যারা আগে এগুলো মনে করো করছো এই অধ্যায়টা বা অন্য কোথাও 9-10 একটু ভিডিও দেখছিলাম, তারা কিন্তু বুঝে গেছো যে ভাই কি বুঝতে যাচ্ছে। তো দেখো এখানে যে এই দিকেও তো গাড়ি নিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়েও। এখানে পরিবর্তন হচ্ছে 2 জায়গায়, সময়ের পরিবর্তন হয়েছে, আর এখানে হচ্ছে তোমার দূরত্বের ডিস্টেন্সের পরিবর্তন করছি আমি। দেখো এখানে 10 সেকেন্ড ছিল, এখানে 15 সেকেন্ড, এখানে 50 মিটার, এখানে হচ্ছে 60 মিটার করে রাখছি।
তো মূলত এখানে কি বাড়ছে, দৈর্ঘ্যটা বাড়ে গেছে। দেখো যখন এইখানে যে দৈর্ঘ্যটা ছিল, এখানে ব্যক্তিটা মানে গাড়ি নিয়ে যাচ্ছিল, ধরো তুমি যাচ্ছিলা, কতক্ষণ গেছো, 10 সেকেন্ড এখানে আসছো। পরবর্তীতে দেখো যখন তুমি দৈর্ঘ্যটা বাড়াই দিলাম, 60 মিটার করে দিলাম, তুমি যখন গাড়ি নিয়ে যাবা প্রথম সেকেন্ড গেছো, 15 সেকেন্ডে চলে গেলাম। কেন? কারণটা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যখন তুমি যাচ্ছিলা, মানুষজনের সংখ্যা ছিল কম, মানুষজনের সংখ্যা ছিল কম, আর তোমার গাড়ি নিয়ে যাওয়ার জন্য বাধার যে সংখ্যাটা, বাধা দিচ্ছিল মানুষ কম। কারণ তুমি যখন গাড়ি নিয়ে যাবা, ভিড় যদি কম হয় খুব সহজে চলে যেতে পারবা, আর যদি গাড়ি নিয়ে যাওয়া ভিড়ের পরিমাণ যদি বেশি হয়, সময়টা একটু বেশি লাগবে। তো এইটা বোঝা যাচ্ছে যে যে দৈর্ঘ্য যত বড় হবে, বাধার সংখ্যাটা তত কি হবে, বেশি হবে। আমি যদি এই মানুষগুলাকে রথ কল্পনা করি, কারণ রথ মানেই তো বাধা, এই মানুষগুলাকে আমি যদি রথ কল্পনা করি, দেখো রথ এখানে আমি আঁকছি কয়টা, মানুষ কয়টা আঁকছি, 5টা, তাহলে রথ হচ্ছে 5টা। কেন? কারণ ডিস্টেন্সটা ছোট, মানুষজন ছোট, রোধের পরিমাণও ছোট, দৈর্ঘ্যটা ছোট হওয়ার কারণে বাধার পরিমাণটা কম হচ্ছে। আর এখানে হচ্ছে যে দৈর্ঘ্যের পরিমাণটা বাড়ে গেছে, তো মানুষজনের সংখ্যা বাড়ে গেছে, মানুষজন মানে হচ্ছে তো আমরা রোধ বলছি, রোধের সংখ্যাও বাড়ে গেছে, তাহলে কি হচ্ছে, বাধার পরিমাণটাও বেশি হচ্ছে। তো এইখানে এটার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যে দৈর্ঘ্যটা বাড়াইলা, যখন তুমি দৈর্ঘ্যটা রাস্তার পরিমাণটা বাড়াইলা, তখন দেখছো বাধার পরিমাণও বাড়ে যাচ্ছে। এই যে গল্পটা যে রাস্তা বাড়ে গেল, দৈর্ঘ্য বাড়ে গেল, ওই জন্য হচ্ছে বাধাও বাড়ে গেল, তাহলে কিভাবে বাড়ছে, সমান হারে বাড়ছে। এটাতে 10, এখানে আসছে 15 চলে আসছে, সমান হারে বাড়ছে। এই যে বাড়ে গেল দৈর্ঘ্য বাড়ার কারণে, এই গল্পটাই হচ্ছে সমানুপাতিক। এই গল্পটা যে কে বলা হয়, সমানুপাতিক, যে বাড়ে যাওয়া। যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে রোধ বাড়তেছে, যদি তোমার দৈর্ঘ্যটা বাড়ে যাচ্ছে, বাধাটা বাড়ে যাচ্ছে, এটা হচ্ছে সমানুপাতিক। তো এই একটা গল্প ছিল, এটা খেয়াল রাখতে হবে দৈর্ঘ্যের জন্য। আরেকটা গল্প শোনাবো। এই সেম রাস্তা দেখো, এইবার রাস্তাটাকে আমি বলছি যে একটু মোটা করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। এখানেও এই সেম 5টা মানুষ আঁকলাম, এরা দাঁড়ায় আছে, গল্প করতেছে রাস্তার পাশে বা রাস্তায়। তো যখন আমি বললাম এই ডিস্টেন্স আবার ওইটাই থাকবে, এখানে 50 মিটার ছিল, 50 মিটারই থাকবে। তো এইবার ওই ব্যক্তিটাই ওই গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে, তোমার এই রাস্তা নিয়ে যাচ্ছে। তো এই রাস্তায় দেখো যে দৈর্ঘ্যের পরিমাণটা হচ্ছে সেমই আছে, 50 মিটারই আছে, কিন্তু এখানে আমি সময়ের পরিমাণটা দিয়ে দিলাম যে 5 সেকেন্ড। ভাইয়া রাস্তা সেম ছিল, দৈর্ঘ্য সেম ছিল, তবে দেখো ওই ব্যক্তিটা এখানে যাইতে 10 সেকেন্ড সময় লাগছে, এখানে যাইতে সময় লাগতেছে মাত্র, এখান থেকে গাড়ি নিয়ে যাইতে 5 সেকেন্ড সময় লাগছে। কেন? কারণ যে এখানে হচ্ছে কি করছে, ক্ষেত্রফলটাকে আমি বাড়াইছি, রাস্তার যে ক্ষেত্রফলটা প্রসারিত করছি, বাড়াইছি। বাড়ার কারণে তুমি যখন এখানে গাড়ি নিয়ে যাচ্ছিলে, এখানে যাইতে ওইখানে একটা মানুষ আছে, ওইখানে একটা মানুষ আছে, ধাক্কা লাগার কথা একটা ভয় ছিল, ওই জন্য তুমি ব্রেক চাপছো, ধীরে ধীরে গেছো। যখন তুমি এখানে গেছিলা, পাইপের এখানে ঢুকে দিছো, আবার এখানে ঢুকে দিছো, মানে ফাঁকা জায়গা পাইছো, উড়ে গেছো আর কি। এখানে মানুষের বাধাকে অতিক্রম করে চলে যেতে পারতেছো। কেন? কারণ দৈর্ঘ্যটা কি ছিল, বেশি ছিল। তো আমি বলছি মানুষটাকে তুমি যদি রথ কল্পনা করো, বাধা কল্পনা করো, তাহলে তোমার ক্ষেত্রফলটা যখন বাড়ে যাচ্ছে, বাধার পরিমাণটা কি হচ্ছে, কম হচ্ছে। মানুষ সেমি আছে, রোধ সেমি আছে, কিন্তু ক্ষেত্রফলটা যখন বাড়ে যাচ্ছে, সহজে কি হচ্ছে, তোমার তুমি যাইতে পারছো। তুমি যে যাচ্ছ, এটা তুমি না, এটাকে চিন্তা করো যে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো ক্ষেত্রফল যত বেশি হবে, বিদ্যুতের প্রবাহটা কি হবে, তত বেশি হবে। ক্ষেত্রফল যত কম হবে, বিদ্যুতের প্রবাহ তত কি হবে, কম হবে। আর বিদ্যুতের প্রবাহ যদি কম হয়, তাহলে তুল্য রোধের পরিমাণ, আপেক্ষিক যে রোধের পরিমাণটা কি হবে, কম হবে। তাহলে বাধা কম হবে, এটা খেয়াল রাখতে হবে যে বাধা কম হবে যদি ক্ষেত্রফল বেশি হয়। তাহলে এই যে গল্পটা যে একটা বেশি হচ্ছে, একটা কম হচ্ছে, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক না বলে আমি এটাকে আরেকটা নাম দিতে পারি, উল্টানুপাতিক, যেটা হচ্ছে ডিপ্লোমার বইগুলোতে দেওয়া আছে। তো এই গল্পটা তুমি খেয়াল রাখো, তাহলে এই প্রমাণটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো আমি তোমার যেটা তার রাখাচ্ছি, ধরো এটা তামার তার, এটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এখানকার এটা দৈর্ঘ্য ছিল তোমার 5 মিটার, আর এটা দৈর্ঘ্য দিলাম আমি 8 মিটার। তো এই রাস্তাকে তুমি চিন্তা করো, এখানে যে এই দৈর্ঘ্য, এটা হচ্ছে এল, এখানে হচ্ছে এল, বিদ্যুৎ প্রবাহিত হবে। রাস্তাকে যদি তারের মাঝে চিন্তা করো, সেম গল্পটা, যে দৈর্ঘ্য বাড়ছে তাহলে কি হবে ভাইয়া, বাধার পরিমাণটা বাড়ে যাবে। দৈর্ঘ্য বাড়ছে তাহলে কি হবে, বাধার পরিমাণটা বাড়ে যাবে।
তো ওগুলা আমি একটু সাজাই লিখবো, এই কথাগুলোই সাজাই লিখবো। সাজাই তুমি যদি লিখতে পারো তাহলে তোমার জন্য প্রমাণটা সহজ হয়ে যাবে। সলিউশন করি। তো এই যে গল্প আমরা শুনছিলাম যে এটা হচ্ছে রোধ, এটা হচ্ছে আপেক্ষিক রোধ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা ক্ষেত্রফল, ওগুলো ইন্ডিকেট করে নেব। দেখবো যে যদি কোনো পরিবাহী রোধ আর আপেক্ষিক রোধ এবং দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এ হয়, তাহলে আমরা লিখতে পারি এই যে গল্পটা শুনেছিলাম ওই গল্পটা লিখতে পারি। গল্পটা 1 নম্বর যে গল্পটা ছিল, প্রথম গল্পটা ছিল যে এরকম যে পরিবাহী মানে কোনো রাস্তাকে চিন্তা করো, এটাকে বলবো আমি পরিবাহী। কোন পরিবাহী তার দৈর্ঘ্যের কি হবে সমানুপাতিক। আশা করি সমানুপাতিক বিষয়টা তোমরা সবাই বুঝতে পারবে। সমানুপাতিক মানে এরকম যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইলে তোমার কি হবে, কোন পরিবাহীর রোধ হবে, কোন পরিবাহীর তার লিখছি আমি, কোন পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। কোন একটা পরিবাহী রোধ মানে পরিবাহীতে কতটুকু বাধা হবে কিভাবে বোঝা যাবে, তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধের পরিমাণটা কি হবে, বৃদ্ধি পাবে, মানে বাধার পরিমাণটাও বৃদ্ধি পাবে। তো এটা আমি কথা লিখছি, এটা একটু সাজাই। অর্থাৎ কি লেখা যাবে যে রোধ হবে তার দৈর্ঘ্যের সমানুপাতিক। আর তো হচ্ছে রোধ, এল তো হচ্ছে দৈর্ঘ্য, রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। তো এখানে একটা শর্ত আছে, ধরো আমি এইটার দৈর্ঘ্য নিছিলাম, তার নিছিলাম 5 মিটারের, একটা নিছিলাম আমি 8 মিটারের। তো এখানে কয়েকটা জিনিসকে আমাদের স্থির রাখতে হবে, মানে এগুলোকে পরিবর্তন করা যাবে না। মূলত এই যে উপাদানের তার, আমি বললাম এটা কপারের তার। আচ্ছা, কপারের তার, তাহলে দেখো তো দুইজনের ক্ষেত্রেই দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, কি হয়েছে, কপার তো পরিবর্তন হয়নি, তাহলে এটাকে বলা হবে যে কোন উপাদানের তার, কপার। তাহলে স্থির রাখবো আমি কাকে, স্থির থাকবে যদি তোমার কি থাকবে উপাদানের নাম আমি দিলাম না, ধরো কপার উপাদান। আরেকটা জিনিস থাকবে যে তুমি একটা রুমের মধ্যেই কাজটা করবে, পরীক্ষাটা করবা, রুমের টেম্পারেচারটা তো একই থাকবে, তাপমাত্রাটা তো একই থাকবে। তো দৈর্ঘ্য বৃদ্ধি হোক আর কি হোক, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কি থাকবে, তাপমাত্রাটা স্থির থাকবে। উপাদান, তাপমাত্রা, এগুলা হচ্ছে স্থির থাকতে হবে। আর হচ্ছে দেখো আমি কাজ করতেছি দৈর্ঘ্য নিয়ে, ক্ষেত্রফলে তো কোনো পরিবর্তন করতেছি না, তাহলে আরেকটা কি থাকতেছে, ক্ষেত্রফল কি থাকে, স্থির থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই সত্যটা কিন্তু মানবে, কি সত্য, যে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের হবে কি সমানুপাতিক। কখন, যদি উপাদান, তাপমাত্রা, ক্ষেত্রফল কি থাকে, স্থির থাকে। এটা একটা ছিল আমার 1 নম্বর সত্য, 1 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর হচ্ছে যে কোন পরিবাহীর, দুইটা গল্প পড়ছিলাম আমরা, একটা দৈর্ঘ্যের একটা হচ্ছে ক্ষেত্রফলের। কোন পরিবাহীর রোধ হবে তার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক বা আরেকটা নাম দেওয়া যাবে উল্টানুপাতিক। কোন একটা পরিবাহী তার, এর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তার ক্ষেত্রফলটা যদি আমি বাড়াই, তাহলে বাধাটা কি হয়ে যাবে, কমে যাবে। ব্যস্তানুপাতিক মানে কি, যে একটা বাড়লে একটা কমে যায়, পরস্পরের কি হয়, বিপরীত। যদি ক্ষেত্রফল কমানো হয় তাহলে বাধাটা কি যাবে, বাড়ে যাবে। এই গল্পটা আমি কিছুক্ষণ আগে বললাম। তো এটা আমি সাজিয়ে লিখি,
আর ইকুয়াল ব্যস্তানুপাতিকটা এইভাবে লিখতে হয় 1/, যাকে তুমি ব্যস্তানুপাতিক করতেছো, কাকে? ক্ষেত্রফলকে, তাহলে 1/a। তো এখানে দেখো আমি কি কি স্থির রাখবো, মানে কোনো পরিবর্তন করবো না। প্রথমেই যেটা পরিবর্তন করবো না, উপাদান, তাপমাত্রা। আরেকটা আমরা কাজ করতেছি ক্ষেত্রফল নিয়ে, তাহলে তোমাকে স্থির রাখতে হবে দৈর্ঘ্যটাকে স্থির থাকে, তাহলেই তোমার এই সত্যটা কাজ করবে। তো দুইটা সমীকরণ আমি তৈরি করব। একটা সমীকরণ হয়ে গেছে, 2 নম্বর সমীকরণ। দেখো দুইটা সমীকরণে দেখো, লক্ষ্য করো, দুইটা সমীকরণে আচ্ছা তোমার রোধের দুই দিকে রোধ আছে বা সমান আছে। তো আমরা এই দুইটা সমীকরণকে এক জায়গায় করবো আর কি, যেভাবে অঙ্ক করে থাকি। তো এটা আমি কোথায় করি, আমি উপরের অংশটা মিশিয়ে দিচ্ছি। সমীকরণ 1 ও 2 হতে আমরা কি লিখতে পারবো, যেহেতু 1 নম্বর সমীকরণ রোধ আছে, 2 নম্বরের সমীকরণ রোধ আছে, রোধ নিব কয়টা? একটা, মানে আর নিব একটা। আর এইভাবে লিখবো যে এরা হচ্ছে এল প্রথমটার জন্য, পরবর্তীতে গুণ অবস্থায় থাকবে 1/a। তো এখানে আর সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য একটা ধ্রুবক নিতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে রো। রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ। এলটা উপরে গুণ হয়ে গেল, তাহলে হচ্ছে L/a। তো প্রশ্নে ছিল রো L/a, তো এটা মানে কি, এ উপরে গুণ অবস্থায় আছে, রো L/a। এখানে পরিচিতি দেওয়ার কিছু নেই, আর ইকুয়াল লেখা যাবে রো L/a। আর তো হচ্ছে রোধ, আর তুল্য রোধ বলা যাবে যেটাকে, আর রোধ হচ্ছে আপেক্ষিক রোধ, এল তো হচ্ছে দৈর্ঘ্য, আর এতে হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে প্রমাণ। তুমি এতটাই লিখবা, মূলত এটা 8 মার্কের জন্য আসে সাধারণত। এতটাই লিখলে মার্ক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে প্রশ্নটা হচ্ছে যে যদি এখানে আর না চায়, র চাইতো, তাহলে কি হতো? তাহলে কিছুই না, এখান থেকে তুমি নিয়ে আসতে, আগে কাজটা করতে, এখান থেকে পরবর্তীতে আর কি করতাম, যে একটা লাইন বেশি করতাম। কিভাবে? যে ভাই আমি এখানে অতএব দিব না, কি করবো, আমাকে রটা লাগবে, পুরোটাকে দিকে নিয়ে আসো, বাম দিকে। যেটা চায় সেটাকে বাম দিকে রাখতে হয় এবং উপরে রাখতে হয়। আর আরটাকে ওইদিকে দিয়ে দিলাম। এখানে রাখবা কাকে? যদি বলে রো, তাহলে রো কে রাখে দিলাম। আর এটা কি করবো, ভাগ অবস্থায় আছে, দিকে হয়ে গেল রো এর সাথে গুণ। আর এল ছিল তোমার আর এর সাথে গুণ হয়ে গেল। এখানে হচ্ছে রো ছিল, রো এর সঙ্গে এল হচ্ছে গুণ অবস্থায় ছিল, এদিকে আসলে হয়ে গেল তোমার ভাগ। এভাবে এখান পর্যন্ত তোমাকে প্রমাণটা চাইতে পারে। তো এখানে তোমার বিভ্রান্ত হওয়ার কিছু নেই, তুমি এখান থেকে কাজটা করবা। পরবর্তীতে যেটাই চাক, এ চাক এল চাক, তোমাকে এইটা করতে, মানে করার জন্য আর কোনো কাজ করতে হবে না, শুধু এতটুকু ক্যালকুলেশনে যেটা করতে হয় আর কি, সাধারণত ম্যাথটা আমি আমরা যেগুলো করি এভাবে করলেই হয়ে যাবে। এটাই ছিল আমাদের হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা টপিক, যে আর ইকুয়াল রো L/a। এটা মূলত অনেকবার আসছে পরীক্ষায়, তো এটা অনেক ভালো করে তোমরা করো, দেখবা যে কোন পাই গেছো ইনশাল্লাহ। তো তোমার হচ্ছে এরপরে যে টপিকটা, যে একক নির্ণয়, এটা তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে বেশি আসে থাকে। তো এককটা নির্ণয় করবো আমি কার? একক নির্ণয় করবো মূলত হচ্ছে আর ইকুয়াল রো L/a। তো যদি একক নির্ণয় করতেছি, একক আমি 3টা নির্ণয় করবো। কয়টা? MKS বা SI পদ্ধতিতে একক, CGS পদ্ধতিতে, আর একটা হচ্ছে FPS পদ্ধতিতে। তো প্রথমে যদি আমি MKS এর পদ্ধতিতে এককটা নির্ণয় করতে চাই বা SI পদ্ধতি করতে চাই, তাহলে আমরা আগেই জানি যে আপেক্ষিক যে রোধ, এটা হচ্ছে আপেক্ষিক রোধ, আমরা নির্ণয় করব আপেক্ষিক রোধের আর কি একক। তো আপেক্ষিক রোধের একক নির্ণয় করার জন্য আমি ক্যালকুলেশন দেখালাম, যে যেটা চাইবে সেটা বাম দিকে রাখতে হবে এবং উপরে রাখতে হবে। তো বাম দিকে নিলাম, উপরে নিলাম, রাখবে শুধু রো কে, বাকিগুলো পার করে দেবো। এ হচ্ছে ভাগ অবস্থায় ছিল, ওইদিকে হয়ে গেল যায় আর এর সঙ্গে গুণ, এল ছিল রো এর সঙ্গে গুণ অবস্থায়, এদিকে আসে হয়ে গেল ভাগ। এই পর্যন্ত যখন তুমি কাজটা করলা, বা তোমার যদি এই পর্যন্ত মুখস্থই থাকে, তাহলে এটা বসাইলা, বসিয়ে দেখো রোধের যে এককটা, SI যেটা একক, এটাকে আমি বলি ওহম। কি বলি? ওহম। আর ক্ষেত্রফলের একক জানি আমি মিটার স্কয়ার, আর এর গুণ অবস্থা আসছে ধরো। আর দৈর্ঘ্যের একক জানি আমি মিটার। তুমি যদি মিটার স্কয়ার আর মিটার কাটো, তাহলে কি পাচ্ছ? ওহম মিটার। ওহম মিটার বাংলাতে হচ্ছে ওহম মিটার। এটা ছিল তোমার SI পদ্ধতিতে। কোন পদ্ধতি? SI বা MKS যেটা বলা যায়, যে কোনো একটা নাম বললেই হয়ে যাবে।
তো এটা ছিল এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি। আরো কয়েকটা একক জানতে হবে, দুইটা। সূত্র ছিল যে রো ইকুয়াল আর এ বাই বাই এল। তো এখানে যখন তুমি সিজিএস পদ্ধতি ইউজ করবা, এখানে তোমাকে এককটা নিতে হবে ওহমি। আবার রোধের কোনো পরিবর্তন হবে না, রোধের এককে ওহমি থাকবে। তবে যখন তুমি সিজিএস করবা, বলো তো সিজিএস, সি সেন্টিমিটার, এই কথাটা আসছে না সহজে। সি তো হচ্ছে সেন্টিমিটার, ওই জন্য আমি কি নিলাম সেন্টিমিটার স্কয়ার। আর দৈর্ঘ্যটা নিতে হবে সেন্টিমিটার। সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার যদি কাটি তাহলে কি থাকতেছে ওহম সেন্টিমিটার। অনেক সহজ কিন্তু। এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতি, যে এককটা আর কি। তো সিতে সেন্টিমিটার, এটা সহজেই খেয়াল রাখা যায় যে ক্ষেত্রফলের একক হয় মিটার, যেহেতু সিজিএস ওই জন্য আমি বসাবো সেন্টিমিটার। ক্ষেত্রফলের একক হয় মিটার স্কয়ার, যেহেতু সিজিএস ওই জন্য আমি এখানে লিখাবো, সি দিয়ে শুরু হয়েছে ওই জন্য হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। আশা করি বুঝে গেছো তোমরা। আরেকটা আছে একক, সেটা হচ্ছে তোমার এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি তোমার, আমি বলছি আগেই যে রোধের এককের কোনো পরিবর্তন হবে না, ওহমেই থাকবে। ক্ষেত্রফলটা হয়ে যাবে ইঞ্চিতে, কি হয়ে যাবে ইঞ্চি স্কয়ার, আর নিচে হচ্ছে ইঞ্চি। তো ইঞ্চি আর ইঞ্চি স্কয়ার যদি আমি কাটি থাকতেছে ওহম ইঞ্চি। তো মূলত হচ্ছে এগুলি ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের বেসিক পার্ট। পরবর্তী পার্টে আমরা হচ্ছে ম্যাথের কিছু সলিউশন করব। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ম্যাথের কিছু সলিউশন করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা, শেয়ারের মাধ্যমে ওদের কিছু উপকার হোক। আর তারপর সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার হচ্ছে এই চ্যানেলের পাশে থাকো। যে আমি ভিডিও আপলোড করতেছি নতুন অবস্থা, ফার্স্ট ক্লাস, আজকে আমার হচ্ছে প্রথম ক্লাস এটা ছিল আর কি।